সেদিন রাতে আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। আমি কোন মতেই ঘুমাতে পারছিলাম না। হঠাৎ করে রাত 12টার দিকে আমার ভাই এসে আমার রুমের দরজায় নক করল। বেশ কয়েকবার দরজায় শব্দ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, কে দরজার ওপাশ থেকে? আমি কোনো সাড়া শব্দ পেলাম না। বেশ কয়েক সেকেন্ড পরে আবার খটখট করে দরজায় শব্দ হলো। তারপর আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এবার আমি দেখতে পেলাম আমার ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে ভাইকে দেখে আমি একটু চিন্তিত হয়ে গেলাম। তারপর ভাইকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? এত রাতে তুমি আমার দরজায় নক করছো কেন? বড় ধরনের কোন সমস্যা কি? ভাই তখন বল, তেমন কোন সমস্যা না, তোকে একটা বিষয় দেখানোর জন্য নক করেছি। আমি ভাই জিজ্ঞেস করলাম, কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখার জন্য তুমি আমাকে এত রাত্রে ডেকে তুললে? ভাই তখন বল, তুই হয়তো এই বিষয়টা দেখার পরে কখনো কল্পনাও করতে পারবি না। এত সুন্দর কোনো দৃশ্য তোর জীবনে চোখে দেখেছিস। আমি ভাই কথা শুনে অবাক হয়ে গেলাম। কি এমন দৃশ্য ভাই আমাকে এত রাতে দেখাবে, যেটা আমি আমার জীবনে কখনো দেখিনি? তারপর ভাই আমাকে ডাক দিয়ে বল, মায়ের রুমের দিকে চল। আমি ভাইকে বললাম, এত রাত্রে মায়ের রুমের দিকে কেন যাব? কি হয়েছে সেটা তো বলবে। ভাই আমার সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমাকে টানতে টানতে মায়ের রুমের জানালার পাশে নিয়ে গেল। তারপর আমার ভাই আমাকে ইশারা করে রুমের ভেতরের দিকে তাকাতে বল। এবার আমি জানালার পর্দাটা হালকা করে সরিয়ে যা দেখলাম, তার সম্পূর্ণ ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে ভিডিওর নিচে একটা লাইক, তোমাদের সুন্দর মতামত জানিয়ে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, আমার নাম শাকিলা। আমার বর্তমান বয়স 19 বছর। আমার ভাই শান্তর বয়স 21 বছর। ভাই এখনো পড়ালেখা রানিং চলছে। ছোটবেলার থেকেই আমি আর ভাই একসাথে পুতুল খেলা, একসাথে বসে খাওয়া দাওয়া করা, এমনকি আমরা যখন কলেজে ভর্তি হলাম তারপর থেকে একই সাথে আমরা দুজন অনেকবার সিনেমা হলে গিয়ে সিনেমা পর্যন্ত দেখেছি। এক কথায় বলতে গেলে পাশাপাশি বয়স হওয়ায় আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কের মতো ছিল। যাই হোক বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে আসি। বন্ধুরা, এবার ভাই আমাকে মায়ের রুমের জানালার পর্দাটা আস্তে করে সরিয়ে ভেতরের দিকে তাকাতে বল। আমি ভাই কথা মতো জানালার পর্দাটা হালকা করে সরিয়ে দিতে আমার চোখে যা দেখতে পেলাম, তারপরে যে আমি আমার ভাই চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করব, এই সব কিছু আমাকে দেখানোর উদ্দেশ্যটা কি? কিন্তু আমি লজ্জায় ভাইকে এই কথাটাও জিজ্ঞেস করতে পারছিলাম না। তারপর ভাই আমাকে বলল, শাকিলা তুই কি একটু সরে দাঁড়া, এবার আমাকে একটু দেখতে দে। তারপর ভাইজা জানালার গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দেখতে থাকল। প্রায় 1 মিনিট পর ভাইজা আমাকে বল, শাকিলা এবার তুই একটু দেখ, এই দৃশ্যটা খুব ইন্টারেস্টিং। বন্ধুরা, আমি একটা মগ্ন হয়ে গিয়েছিলাম। ধে ভাই বলার সাথে সাথে আমিও গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দেখতে থাকলাম। এবার কিছু সময় পর আমার ভাই আমাকে হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে দিয়ে বল, এবার তুই তোর রুমে চলে যা। আমি ভাইকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না যে এখান থেকে আমার এক পাও নড়তে ইচ্ছা করছে না। তারপর আমি ভাইকে বললাম, ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, তুমিও চলে এসো। এবার ভাই আমাকে বল, তুই যা, আমি আরেকটু দেখে আসি। তারপর আমি রুমে ঢুকে গেলাম। বিছানার উপর বসে ভাবছিলাম, এত সময় ধরে আমি যে জ্বরে থরথর করে কাঁপছিলাম, আমার শরীর থেকে সেই জ্বরটুকু কোথায় চলে গেল? আমি কোনোভাবেই আমার রুমের ভেতরে নিজেকে স্থির রাখতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল মায়ের রুমের সামনে গিয়ে জানালা ধরে তাকিয়ে থাকি, কিন্তু ভাই তো আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এখন আমি আবার যাব কিভাবে? তারপর আমার মনে হল, এত সময় হয়তো বা ভাইজা সেখান থেকে চলে আসছে। আমি 1 পা 2 পা করে রুম থেকে বের হয়ে আমার মায়ের জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এবার আমার আশাটা একদমই যেন নিরর্থক বলে মনে হল, কারণ যতটা সময় আমি রুমের ভেতর বে করেছি ততটা সময়ের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে গেছে। আমার ভাইও সেখানে নেই, হয়তোবা সে এখান থেকে ফিনিশিং দিয়েই তার রুমে চলে গেছে।
আমি শুধু দেখতে পেলাম আমার বাবার চোখটা বন্ধ করে খুবই পেরেশান অবস্থায় বালিশের উপর মাথা রেখে শুয়ে আছে, আর আমার মা বাবার মাথার চুলগুলোর উপর সুন্দরভাবে তার হাত বুলিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারলাম আমার বাবাটা আজকে অনেক পরিশ্রম করেছে, যার জন্য আজকে সে বড় ক্লান্ত। আমি জানালার গ্রিল ধরে তাদের দুজনকে দেখছি, আরও অনেক কিছু ভাবছি। হঠাৎ আমার কাঁধের উপর একটি হাত এসে পড়ল। আমি ঘুরে তাকিয়ে দেখি আমার ভাই আমার কাঁধের উপর হাত রেখে আমাকে বলছে, তোর যদি এসবগুলো দেখতে একটাই ভাল লেগে থাকে তাহলে তখনই আমাকে বলতে পারতিস, আমি তোকে এখানে রেখে চলে যেতাম, অথবা দুজন মিলে দেখতাম। ভাই এমন কথা শুনে আমি কেমন যেন হতভম্ব হয়ে পড়ছি। নিজের কাছে একটাই লজ্জা লাগছিল এই ভেবে যে আমার ভাইও আমার রুচিটা বুঝতে পারল। আবার আমার মনে হল ভাই যদি একটাই ভাববে তাহলে তো আমাকে এখানে নিয়ে এসে এসব কিছু দেখাতো না। তারপর ভাই আমাকে জিজ্ঞেস করল, আজকে তো আর কোনো কিছু দেখতে পারবি না, আবার যখন দেখার সুযোগ হয় তখন তোকে আমি ডেকে নিয়ে আসব। এবার আমি ভাইকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তুমি কতদিন ধরে মায়ের রুমের এই জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকো? ভাইজা তখন আমাকে বল, আমি প্রায় 7-8 বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকি। অনেকবার তোকে বলতে চেয়েছি, কিন্তু তুই কি ভাববি এসব ভেবে তোকে কিছু বলি নাই। তবে আজকে বুঝতে পারলাম ঘরের এসব কাজকর্ম দেখার বা শেখার প্রতি তোর কতটা আগ্রহ। এবার আমি ভাইজাকে বললাম, বুঝতে যখন পেরেছ তাহলে এরপর থেকে জানি একটি দিনের জন্য আমাকে ডাকতে তোমার ভুল না হয়। ভাইজা তখন আমাকে বলল, আরে না না পাগলি, এরপরে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার বা শেখার সুযোগ করে দেব। এসব বিষয়ে আমি তোকে এমনভাবে পাকা করে তুলব যেন বিয়ের পরে তোর স্বামীর ঘরে গিয়ে এসব কাজকর্ম নিয়ে কথা শুনতে না হয়। ভাইজার কথা শুনে আমি লজ্জা পাওয়ার পরিবর্তে মনের ভিতরে আলাদা একটা অনুভূতি অনুভব করলাম। এবার আমার মনে হল আমাকে কিছু সময় রুমের মধ্যে একা থাকতে হবে, না হলে আমার মস্তিষ্কের মধ্যে যে ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে সেটা কোনোভাবেই স্থির হবে না। এবার আমি ভাইজাকে বললাম, আমি এখানে দাঁড়িয়ে আর বেশি সময় তোমার সাথে কথা বলতে পারছি না। হয়তো বাবা মা রুম থেকে বের হয়ে এখানে আমাদের দুজনকে দাঁড়িয়ে দেখলে অন্য কোন বিষয় ভাবতে পারে। ভাইজা তখন বল, ঠিক আছে তাহলে তুই তোর রুমে চলে যা, আমিও এখান থেকে চলে যাই। তারপর আমরা দুই ভাই বোন বাবা মা রুমের সামনে থেকে আমাদের রুমে চলে আসলাম। রাত প্রায় শেষের দিকে। বিছানায় মাথা রেখে কোনোভাবেই আমার ঘুম আসছিল না। বারবার সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছিল। আমার শুধু মনে হচ্ছিল আমার বাবা এই বয়সে কতটা পরিশ্রমী একজন মানুষ। সারাদিন সে পরিশ্রম করে রাতে এসে আবার আমার মায়ের সাথে রুমের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাজকর্মগুলো দেখে আমার একটাই ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল প্রতিদিন যদি এভাবে তাদের রুম পরিষ্কারের এসব কাজকর্মগুলো দেখতে পারতাম তাহলে হয়তো আমার শেখা হয়ে যেত। আমার ভাইজা যেহেতু প্রায় 7-8 বছর ধরে এসব দেখে আসছে, তাহলে তার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে গেছে। এখন থেকে তাকে আর কোনোভাবে সুযোগ দেয়া যাবে না। যেভাবেই হোক তার আগে গিয়ে আমাকে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে জায়গাটা দখল করতে হবে, যেন আমার আগে সে দেখতে না পায়। এসব ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ আমি পাখির কিচিরমিচির ডাক শুনতে পেলাম। তারপর মনে হল আমি ওই সব ভাবনা চিন্তা নিয়ে একটাই মগ্ন হয়ে পড়েছি, যে ভোর হয়ে গেছে একটু টের পাইনি। বন্ধুরা, এত সময় ধরে আমি তোমাদেরকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো একদম ক্লিয়ার বুঝতে পারছ। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো আমি তোমাদেরকে সেই কথাটাই বলেছি। তারপর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আমার মা টিউবওয়েল ঠেলে বালতি ভরে পানি তুলছে। তারপর বাবার লুঙ্গি আর গামছাটা হাতে নিয়ে গোসলখানার প্রাচীরের উপর রাখল। তারপর বাবা ব্রাশটা হাতে নিয়ে সোজা গোসলখানার মধ্যে ঢুকে পড়ল। এখানেই বিষয়টা থেকে আমি একটা শিক্ষা পেলাম। হয়তো বা বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদেরকে স্বামীর প্রতি এরকম কেয়ারিং থাকতে হয়।
বন্ধুরা, আমার ভাইজা আমাকে রাতে যে দৃশ্যটা দেখাল, এটা দেখার পর থেকে আমি কেমন যেন হয়ে গেলাম। কোন কিছুতেই আমার মন বসে না। খাওয়া দাওয়া থেকে শুরু সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি সমাধান খুঁজছিলাম কিভাবে নিজেকে একটু শান্ত রাখা যায়, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো কিছুই ঢুকছিল না। হঠাৎ আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে গেল। আমার কলেজের এক বান্ধবী আমাকে বলেছিল, যখন এসব কোনো কিছু তোর মনে হবে, তখন তুই নিজের হাতের আঙ্গুল ব্যবহার করে নিজেকে স্থির রাখতে পারিস। সে আমাকে সেই কৌশলগুলো বুঝিয়ে ও দিয়েছিল। তারপর আমি নিজের হাতে দুটো আঙ্গুল ওই ভিন্ন ধরনের কাজে লাগিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। একদিন এরকম করতে করতে আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। একদিন দুপুরবেলা আমার রুমের মধ্যে বসে আমি ওই কাজে নিজেকে ব্যস্ত করে ফেললাম। প্রায় 15-20 মিনিট ধরে আমি একটাই ব্যস্ত ছিলাম যে আমার ভাইজা এসে আমার পাশে পিছন সাইডে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু টের পাইনি। তারপর ভাইজা তার কাঁধের গামছা দিয়ে আমার কপালের ঘাম মুছে দিল আর বল, কিরে শাকিলা, তুই একা একা একটা কষ্ট করছিস কি জন্য? একটুবার আমাকে তো বলতে পারতি। তাছাড়া তুই তো একটা শিক্ষিত মেয়ে, একটুকু জ্ঞান বুদ্ধি তোর ভিতরে থাকা দরকার, তাই না? যেখানে যে জিনিসটা প্রয়োজন সেখানে সেই জিনিসটাই ব্যবহার করতে হয়। আমি ভাইজার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি নিজেকে সংযত করব নাকি আমার কার্যক্রম চালিয়ে যাব বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি ভাইজাকে বললাম, সব দোষ তো তোমার। গতরাতে তুমি আমাকে বাবা মায়ের রুমের সামনে নিয়ে গিয়ে যা দেখিয়েছ, সেটা দেখার পর থেকে আমিও সেই কাজগুলো করার চেষ্টা করছিলাম। এইবার ভাইজা আমাকে বল, অস্তা চেষ্টা করে লাভ কি বল? কখনো কি দেখেছিস দুজনের কাজ একজন করে আত্মতৃপ্তি পেয়েছে? কথায় আছে না, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাছাড়া এই ভর দুপুর সময় ঘরের দরজা জানালা খোলা রেখে রুমের মধ্যে এসব কাজকর্ম কেউ করে নাকি? বন্ধুরা, নিজের একটু মনের প্রশান্তির জন্য আমি একদমই ভুলে গেছিলাম যে আমার রুমের দরজা এবং জানালার সবকিছু খোলা রয়েছে। আমি শুধু ভাইজার দিকে ফ্যাল করে চেয়ে আছি। ভাইজার একটি কথার উত্তর দিচ্ছিলাম না। আমার এমন অবস্থা দেখে ভাইজা বল, এসবগুলো এখন বন্ধ রাখ, সমসম তো আমি তোর এই কাজগুলো করে দেব। ভাইজার কথা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু তারপরও মনের মধ্যে অন্যরকম একটা ভ্রান্ত ধারণা শুরু হলো। আমি ভাবতে লাগলাম, ভাইজাকে দিয়ে এই পরিশ্রমের কাজ আমি কিভাবে করাবো? তারপরে ভাবলাম, সে যেহেতু আমার ভাই, সেহেতু অন্য কাউকে তো বলতে যাবে না, নিশ্চয়ই তাহলে সমস্যা হওয়ার কথা। বন্ধুরা, আমার ভাইজার কথা শুনে আমার পুরো শরীর কেমন যেন শীতল হয়ে আসছিল। ভাইজা আমার অবস্থা বুঝতে পেরে আমাকে বল, তোকে আরও অনেক কিছু শিখতে হবে শাকিলা। আর শিখতে গেলে অনেক কিছুই জানতে হয়, আর জানতে হলে নিজ চোখে সে কাজগুলো দেখতে হয় এবং তারপরে প্র্যাকটিক্যাল সেগুলো করতে হয়। এবার আমি ভাইজার কথাতে ক্লিয়ার বুঝতে পারলাম। ভাইজা আমাকে আরও অনেক কিছু দেখে শিখতে বলছে। তারপর ভাইজা আমাকে বল, এখন আমি চলে যাচ্ছি পরশু রাতে, তখন আমি তোকে ডাক দেই, সাথে সাথে রুম থেকে বের হয়ে আসবি। তোকে একদম শুরু থেকে অনেক কিছু দেখাবো। ভাইজার কথাতে আমি আরও বুঝতে পারলাম সে এই 7-8 বছর ধরে আমার বাবা মা রুমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কতদিন পর পর করে থাকে, তার সম্পূর্ণ কিছুই মুখস্থ হয়ে গেছে। ভাইজা রুম থেকে যাওয়ার সময় আমাকে বলে গেল, এবার তুই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নে, তোর এখন এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। বন্ধুরা, সেই দিন সহ সারাটা রাত আমার শরীরটা একদম ভালো যায়নি। সব সময় কেমন যেন মাথাটা বন বন করে ঘুরছিল, আর আমার চোখ দুটো কেমন যেন ঝাপসা অন্ধকার লাগছিল। আমার চোখের সামনে আমার বাবার সেই ক্লান্ত শরীর এবং আমার মায়ের অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থেকে হাসি দেওয়ার দৃশ্যটাই বারবার আমাকে অনেক কিছু মনে করে দিচ্ছিল। আমি ভাবতেছিলাম, একটা পুরুষ মানুষের কতটা পরিশ্রম করতে হয় স্ত্রী ছেলে মেয়ের জন্য। সারাটা দিন হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে রাতে আবার তার স্ত্রীর মন রক্ষার্থে, এমনকি তার নিজের মানসিকতা ঠিক রাখার জন্য ওইরকম ভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। বন্ধুরা,
পরের দিন রাতে আমি বিছানায় শুয়ে আছি। কোনোভাবেই আমার দু চোখে ঘুম আসতেছে না। হঠাৎ করে আমার দরজায় খটখট করে আওয়াজ হলো। আমি বুঝতে পারলাম আমার ভাইজা আমাকে নক করেছে। দরজা খুলে দিতেই আমার ভাইজা একটা মুচকি হাসি দিয়ে আমাকে বল, কিরে শাকিলা, দরজায় নক করার সাথে সাথে যে উঠে পড়লি? মনে হচ্ছে জেগে জেগে ঘুমাচ্ছিলি। আমি তখন ভাইজাকে বললাম, না ভাইজা, আজকে তো ঘুমানোর কথা না, আমি তো তোমার ডাকার অপেক্ষাতেই আছি। ভাইজা তখন বল, তাই নাকি? তোর তো দেখছি কাজ শেখার প্রতি অনেক আগ্রহ। আর বেশি কথা না, বাড়ি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আমার সাথে চলে আজ ওদিকে। কিন্তু কাজের প্রস্তুতি চলছে। প্রথম থেকে না দেখলে কোনো কিছু বুঝতেও পারবি না, শিখতেও পারবি না। তারপর আমার ভাইজা আমাকে সাথে নিয়ে মায়ের রুমের সামনে দাঁড় করিয়ে রেখে আমাকে বল, আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের বাবা আর মা রুমের ভিতরে তারা কত সুন্দরভাবে পরিপাটি করে তাদের ভিন্ন ধরনের কাজগুলো করে, সেগুলো দেখে একদম ক্লিয়ার ভাবে শিখে নিবি। কারণ আমার কাছে কিন্তু তোকে কালকে পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় তোকে অবশ্যই পাস করতে হবে। ভাইজার কথা শুনে আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। তারপর ভাইজা সেখান থেকে চলে গেল। এবার আমি জানালার পর্দাটা হালকা করে সরিয়ে দিয়ে রুমের ভেতরের দিকে তাকাতেই দেখি কেবলমাত্রই সেই ভিন্ন কাজের প্রসেসিং চলছে। আমার মা বাবাকে বলছে, আজকে কিন্তু খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আমার বাবা তখন বল, অল্প সময়ের মধ্যে তো আমার কাজের ফিনিশিং হয় না। মা তখন বল, আজকে আমার শরীরটা অত্যন্ত খারাপ, চোখে প্রচণ্ড ঘুম, বেশি সময় জাগনা থাকতে পারবো না। বাবা তখন মাকে বল, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমি আমার মতো করে কাজ শুরু করি, কাজের শেষে তোমাকে আমি ডেকে দেব। মা তখন বাবাকে রেগে গিয়ে বল, তুমি কাজ করবে আর আমি ঘুমিয়ে থাকবো, এটা কি কখনো সম্ভব? বাবা তখন বল, এমন ভাবে আমি কাজের ফিনিশিং দেব তুমি একটু বুঝতে পারবে না। এবার আমার মা বাবার সাথে বেশি কথা বল না, সে চুপচাপ শুয়ে থাকল। তারপর আমার বাবা কাজের প্রথমে যে পদ্ধতি শুরু করল, আমি কখনো ভাবতেও পারিনি এই কাজগুলো এই জায়গা থেকে শুরু করতে হয়। প্রথমে আমার বাবা রুমের ভিতর দেওয়ালের উপরে তার হাতের 2 আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে দেখছিল কোথাও কোনো সমস্যা আছে কিনা। সে এত সুন্দরভাবে আলতো করে তার 2টা আঙ্গুল দিয়ে দেওয়ালটার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, একটা পুরুষ মানুষ কতটা ধৈর্য থাকলে এত সময় ধরে ওয়ালের চারপাশটা হাতের আঙ্গুল দিয়ে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঘরের ওয়ালটা সম্পর্কে বুঝতে পেরেছ। তারপর প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাদের কাজের পদ্ধতিগুলো দেখলাম। আমি ভাবলাম, আমার ভাইজা তো ঠিক কথাই বলেছে, তাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে, যে বিষয়গুলো আমি আগে কখনো বুঝতাম না, এমনকি জানতামই না। দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। সেদিনের মতো আজকেও আমার বাবাটা খুবই ক্লান্ত, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এত দ্রুত সময় শেষ হয়ে গেল। আর একটু সময় যদি আমি এখানে দাঁড়িয়ে থেকে এই ভিন্ন কাজের অভিজ্ঞতাটুকু নিতে পারতাম, তাহলে আমার জন্য আরো ভালো হতো। এসব চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমার ভাইজা সেখানে চলে এলো। ভাইজা এমন একটা সময় এলো যখন সবকিছু শেষ মুহূর্ত। এবার ভাইজা আমাকে বলল, আজকে তো খুব মজা করেই বাবা মায়ের এই ভিন্ন কাজের স্বাদ উপভোগ করলি, এবার এখান থেকে চল। কি অভিজ্ঞতা অর্জন করলি সেই বিষয়ে আমার কাছে পরীক্ষা দিবি। বন্ধুরা, আমার ভাইজা হয়তো জানে না এই মুহূর্তে আমার ভিতরে কেমন মানসিকতা কাজ করছে। ভাইজার কথা শুনে একবার আমি তাকে বলতে চাইলাম, তুমি কিসের পরীক্ষা নেবে আমার? তুমি যে পরীক্ষা নেবে, তোমার হয়তো আমার চেয়ে 8 বছরের অভিজ্ঞতা বেশি থাকলেও এই মুহূর্তে তুমি আমার কাছে একদম জিরো। তারপরেও আমি ভাইজাকে কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম। তারপর ভাইজা আমার পিছে পিছে আমার রুমে আসলো। আমার মুখের দিকে তাকিয়ে হয়তো সে কিছু বুঝতে পারল, তার কারণ সেই মুহূর্তে ভাইজা আমাকে বল, এখন তুই শুয়ে রেস্ট নে, আমি আর তোকে বিরক্ত করব না। কালকে তোর সাথে আমার ঠিক সময়মতো দেখা হবে।
নিজেকে সেভাবে প্রস্তুত রাখিস। আমি তখন মুচকি হেসে ভাইজাকে বললাম, শুধু আমাকে প্রস্তুত থাকতে বললে হবে না ভাইজা, আমি দেখ তুমি কেমন শিক্ষক। তোমার ক্লাস করানোর শুরুটা দেখলেই আমিও বুঝে নিব। ভাইজা শুধু বল, ক্লাসের সময় দেখা যাবে। ভাইজা রুম থেকে চলে যাওয়ার পরে আমি কেমন যেন একা শূন্য অনুভব করতে লাগলাম। কোনোভাবেই আমার একা একা রুমের মধ্যে মন বসছিল না। এবার আমি এক পা দুপা করে ভাইজার রুমের দিকে চলে গেলাম। ভাবছিলাম ভাইজার সাথে বসে একটু গল্প করে সময় কাটাবো, কিন্তু ভাইজা রুমের ভেতরে ঢুকতেই এমন অবস্থার সম্মুখীন হব কখনো কল্পনাও করতে পারিনি। আমি আস্তে করে ভাইজার রুমের দরজা ধাক্কা দিলাম। দরজাটা হালকা একটু ভাগ হল। আমি দরজার মধ্যে মাথা ঢুকিয়ে উকি মারতেই দেখলাম আমার ভাইজা খাটের উপর বসে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ ভাইজের মুখটা ছিল আমার অপোজিটে। আমি পেছন সাইড শুধু দেখতে পাচ্ছিলাম। তারপর নিঃশব্দে এক পা দুপা করে যখন ঘরের মেঝেতে গিয়ে দাঁড়ালাম, তখন একদম ঠিক বুঝতে পারলাম আমার ভাইজা কি কাজে এত ব্যস্ত রয়েছে। সেই সাথে আমি আরও বুঝতে পারলাম একটা মানুষ 7-8 বছর ধরে তার বাবা মার রুমের সামনে দাঁড়িয়ে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে সে একদিন স্থির থাকে কিভাবে। আমার নিজের মনের কাছে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছিল। বন্ধুরা, আমার ভাইজা এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, আমার মনে হচ্ছিল এই মুহূর্তে তাকে যদি কোটি টাকার কোন ব্যবসার অফার করা যায়, সেটাও সেই এই এখন নাকচ করে দিবে। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমার ভাইজা কতটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও তাকে ডিস্টার্ব করলাম না, শুধু দুচোখ ভরে নিঃশব্দে ভাইজারি ব্যস্তময় সময়টাকে দেখে গেলাম। আমিও যে সেখান থেকে এই দৃশ্য দেখার পরে সরে আসব, কিন্তু নিজেকে কোনোভাবেই সেখান থেকে সরিয়ে আনতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে ভাইজার পাশে আমাকে খুব প্রয়োজন, কিন্তু নিজের মুখে আমি কিভাবে বলবো। তারপরও আমি সিদ্ধান্ত নিলাম নিজের থেকেই ভাইজাকে বলি, ভাইজা, আমি কি তোমাকে এই ব্যাপারে কোন সাহায্য করতে পারি। আমার ঠোঁটের সামনে কথাটি এসে বেঁধে গেল। আমি আর বলতে পারলাম না। তারপর ভাবলাম আর একটু সময় দেখি না পরিস্থিতি ভাইজার কোনো জায়গায় জেগে থামে। আমি আর কোন শব্দ না করে আস্তে করে ভাইজার রুম থেকে বের হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর দেখলাম আমার ভাইজা বিছানা থেকে উঠে তার হাত দুটো সামনে নিয়ে সোজা কল পাড়ির দিকে ছুটে চলেছে। এবার আমি ভাইজার সম্মুখে পড়ে গেলাম। ভাইজা আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করল, কিরে শাকিলা, তুই কখন আসলি। আমি তখন মনের ভোজে সত্য কথাটা মুখ দিয়ে বের করে ফেললাম। অর্থাৎ আমি ভাইজাকে বললাম, অনেক সময় ধরে এসেছি ভাইজা, দেখছিলাম তুমি অনেক ব্যস্ত আছো, তাই তোমাকে ডাক দেইনি। ভাইজা তখন আমাকে বল, কি বলিস, অনেক সময় ধরে এসেছিস। আমি আর ভাইজার কথার প্রত্যুত্তরে কোনো কথা বললাম না। আমি লক্ষ্য করলাম ভাইজার দুই হাতের মধ্য দিয়ে সাদা দুইয়ের মতো কি যেন মাটিতে পড়ে যাচ্ছে। তারপর আমি ভাইজাকে বললাম, তোমার হাতের মধ্য দিয়ে কি যেন মাটিতে পড়ে যাচ্ছে। ভাইজা তখন বল, তুই যদি আরেকটু সময় আগে আসতি, তাহলে এই দিয়ের খুঁটিটা ভেঙে আমার বিছানায় পড়ত না। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছে যে ভাইজার বিছানাতে কিভাবে এই দিয়ের খুঁটিটা ভেঙে পড়ল। তারপর ভাইজা আমাকে বল, শাকিলা, তুই এখানে একটু দাঁড়া, কোথাও যাবি না, আমি বাথরুম থেকে আসছি। তারপর আমি ভাইজার কথা মতো সেখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর ভাইজা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার কাছে এসে দাঁড়ালো। এবার ভাইজা আমাকে আমতা আনতা ভাব করে বলল, শাকিলা, নিশ্চয়ই তুই বুঝতে পারছিস আমি তোকে এখন কোনো কথাটা বোঝাতে চাচ্ছি। আমি লক্ষ্য করলাম ভাইজার চোখে মুখে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া। আমার চুপচাপ থাকা দেখে ভাইজা আমাকে বল, কিরে শাকিলা, কোনো কথা বলছিস না যে। কিছু সন্দেহের জন্য আমি অন্য একটি জগতে হারিয়ে যেতে চাই, বুঝতে পেরেছি। তোকে এই মুহূর্তে কোনো কথাটা বোঝাতে চাচ্ছি। তারপর আমি ভাইজাকে বললাম, আজকে তোমাকে কিছু সত্যি কথা জানতে হবে ভাইজা।
তুমি আমাকে যে কথাটা বোঝাতে চাচ্ছ, এতদিন ধরে যে জিনিসটা শেখাতে চাচ্ছ, তোমার সেই কথাটা এবং সেই বিষয় সম্পর্কে আমি অনেক আগে থেকেই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। মনের ভয়ে তোমাকে কোনো কিছু বলতে পারিনি। আজকে যখন তুমি নিজেই নিজের মুখ থেকে বের করে ফেলেছ, তখন আর আমি তোমাকে নিরাশ করতে চাই না। কারণ এই মুহূর্তে আমারও যে বিশেষভাবে প্রয়োজন, এতদিন শুধু তোমার কাছে বলতে পারিনি, এই ভেবে যে আমি কিভাবে আমার বড় ভাইজের কাছে আমার সেই প্রয়োজনের কথা তুলে ধরি। আজকে তুমি যখন নিজেই নিজের মুখ থেকে বের করে ফেলেছ, তখন আর আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাই না। আমার কথা শুনে আমার ভাইজার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম এটা কোন দুঃখের জল নয়। মানুষ অনেক সময় সুখের আভাস পেলে এভাবে কান্না করে ফেলে। তারপর আমার ভাইজা আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ভাইজার চোখের জল মুছে দিলাম। তারপর ভাইজা আমাকে হাত ধরে নিয়ে গিয়ে তার খাটের উপর বসালো। এবার যা ঘটল তার সম্পূর্ণ ঘটনা যদি তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে আমি দ্বিতীয় পর্ব আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে।